কোনো দেশের ফুটবল বা ক্রিকেট কতটুকু এগোলো তার বোঝা যায় সে দেশের ফুটবলে বা ক্রিকেটে পাইপলাইনটা কতটা সমৃদ্ধ সেটা দেখে। অনূর্ধ্ব 20 যে সাফ চ্যাম্পিয়নশিপ গেল সেখানে আজকে যে ম্যাচ ছিল ভারতের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ, তবে দারুণ খেলে ড্র করেছে। তার আগের ম্যাচেই কিন্তু পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয় ছিল, যেখানে রোনান সেলেভানের সেই ফ্রি কিক থেকে গোলটা সবার নজর কেড়েছে। আমরা কথা বলতে চাই আমাদের পাইপলাইনটার কী অবস্থা, বিদেশি যে ফুটবলাররা এসছেন তাদের কী অবস্থা, এবং একই সঙ্গে আমরা জানি সিঙ্গাপুরের বিপক্ষে আমাদের যে এশিয়ান কাপ কোয়ালিফাই লাস্ট ম্যাচটি আছে তার 2 দিন পরে ম্যাচ 31 তারিখ ম্যাচ হবে। সেই ম্যাচে বাংলাদেশের কি পরিকল্পনা কৌশল কি হবে সে নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের স্টুডিওতে আলোচনা করবার জন্য আছেন তপু বর্মন, বাংলাদেশ দলের অধিনায়ক, একই সঙ্গে বলি ডিফেন্ডার। তবু আপনাকে স্বাগত, ঘরের মানুষ আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের স্টুডিওতে। আছেন রাকিব হোসেন ভাই। রাকিব ভাই, স্বাগত আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা এই বিষয়টা নিয়েই কথা বলছিলাম যে আমাদের সিঙ্গাপুর মিশন আছে, সেই সিঙ্গাপুর মিশনে কিন্তু এই তপু বর্মন যাদেরকে আপনি পরিচয় করে দিলাম এবং রাকিব দুজনই নাই, কিন্তু পুরো দায়িত্বটা তাহলে হামজার উপর বর্তায়। কিন্তু কতটুকু সফল হওয়া সম্ভব, কী চ্যালেঞ্জ থাকছে, পুরো বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। তপুদা, আজকে ম্যাচ নিশ্চয়ই দেখেছেন, মানে কি মনে হয় ভারতের বিপক্ষে? আমার তো মনে হচ্ছিল শুরুর দিকে, আজকে সুলেমানি দারুণ করেছেন, একটা কর্নার থেকে গোল যখন সমতায় ফিরল বাংলাদেশ। এছাড়াও সুযোগ ছিল কয়েকটা, যদিও ভারত অনেক চাপে রেখেছিল একটা মুহূর্ত পর্যন্ত। কেমন দেখলেন ম্যাচ? না, আসলে আমি যখন প্রথম থেকেই ম্যাচটা দেখেছি আজকে, শুরু থেকে আমাদের টিম খুবই অ্যাগ্রেসিভ ফুটবল খেলেছেন এবং হাই প্রেসিং করে খেলেছেন, বল উইন করার চেষ্টা করেছে এবং বল যখনই পেয়েছে তাড়াতাড়ি অ্যাটাক করার চেষ্টা করেছে। তো আর কি, আসলে ম্যাচের শুরুটা খুবই দারুণ করেছিল আমাদের টিম এবং সাডেন একটা কর্নার কিক থেকে আমরা গোল কনসিড করি। আসলে সেইখানে একটু যদি আমাদের আর একটু মনোযোগী আমরা থাকতাম, ডেফিনেটলি সেইখানে আমরা গোলটা কনসিড করতাম না। ফ্রি হেড করেছেন, কিন্তু যখন হাফ টাইম হয়, হাফ টাইমের পরে আপনার আসলে সুলেভান সুন্দর একটা ইনসুইং কর্নার করে, সেইখান থেকে আপনার আমরা গোলের সমতায় আসি। আসলে তাকে নিয়ে আমাদের কিন্তু খুবই একটা আশা ভরসা ছিল। সে যখনই আমাদের আন্ডার 20-তে জয়েন করে, তার প্র্যাকটিস সেশন এবং তার যে অ্যাবিলিটি সে কিন্তু অলরেডি শো করেছে। আমার সাথে হয়তো রাকিব একমত হবে, পাকিস্তানের সাথে সে 2টা গোল করে, 2টা গোল মানে আউটস্ট্যান্ডিং। স্পেশালি ফ্রি কিক গোলটা তো খুবই দারুণ করেছে। ইনসুইং গোলকিপার যার আগে বল চলে গেছে, যেটা আমরা দেখেছি, খুবই পাওয়ার ছিল এবং তার সাথে যেই ক্রস থেকে হেডটা করলো, আসলে পজিশন সেন্সটা তার খুবই ভালো ছিল। সেই কারণে কিন্তু ফ্রি হেড করেছে। আসলে পাকিস্তানের ডিফেন্ডাররা তাকে ছুঁতেই পারে নাই। তো আমি অনেকটাই আশাবাদী এই 20 টিম নিয়ে এবং যেভাবে তারা খেলছেন। আসলে তারা অলরেডি সেমিফাইনাল খেলবে, আসলে মেবি 3 দিন পরে সেমিফাইনাল ম্যাচ নেপালের বিপক্ষে। সেখানে আমি মনে করি যে জিতে ফাইনাল আবার ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়াকে হারায় চ্যাম্পিয়ন হয়ে আসবে। বিশাল কথা। আপনি ইন্ডিয়াকে আপনারা হারিয়েছেন ঘরের মাঠে, অবশ্যই সেই জায়গাটা আছে। রাকিব ভাই, মানে যে জায়গাটায় কথা হচ্ছিল যে আমি বললাম যে অনূর্ধ্ব এজ লেভেলের ফুটবলগুলোতে, ম্যাচগুলোতে যারা খেলেন তাদের মধ্যে প্রতিভা দেখা হয়। আপনার মানে জায়গা থেকে যদি বলি, আমাদের তো মানে গোল স্কোরের খুব সংকট। আপনি এক সময় খেলছেন, মানে লাস্ট ম্যাচেও আপনি ওই জায়গাটায় দায়িত্ব পালন করেছেন। সেই জায়গায় চোখে ধরেছে কাউকে যে আপনার মনে হয় যে একটু ভবিষ্যতের জন্য সম্পদ হতে পারে? হ্যাঁ, আসলে আপনি বলতে পারেন রেনাল সুলিভান এবং মুর্শেদ। হ্যাঁ, মুর্শেদ আলী, ওরা দুজন কিন্তু অনেক ভালো পারফর্ম করছে। 2টা ম্যাচই অনেক ভালো খেলছে আমার দেখা আর কি। আসলে রোনাল্ড তো 2টা গোল করছে প্রথম ম্যাচে, ফ্রি কিকে একটা গোল করছে, কিন্তু সেকেন্ড গোলটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, কারণ ওর পজিশনটা কিন্তু অনেক ভালো ছিল। কিন্তু ম্যান মার্ক করতে পারে না ওকে ভালোভাবে, ও ভালো একটা হিট করছে এবং গোল করছে। তো আজকেও একটা ভালো কর্নার করছে এবং কর্নার থেকে কিন্তু গোল হয়েছে। আসলে ওর ভিতরে অনেক কিছু আছে, এটা কিন্তু শো করছিল প্রথম ম্যাচে এবং দ্বিতীয় ম্যাচে, মানে শো করছে। এবং মুর্শিদের কথা স্পেশালি, ও কিন্তু গত বছরও কিন্তু খেলছিল যখন ইন্ডিয়া খেলা হয়েছিল, ওখানে কিন্তু ভালো পারফর্ম করছিল মুর্শিদ। এবং এবার প্রিমিয়ার লিগেও সে খুব ভালো করতেছে এবং এই সাফেও খুব ভালো করতেছে আর কি। প্রিমিয়ারেও কি ওই পজিশনেই খেলে? হ্যাঁ, ও রাইট উইং খেলতেছে। তো 40 হয়ে অনেকগুলো ম্যাচ খেলছে, ওখানে অনেক ভালো পারফর্ম করছে আমার দেখা। সেই জায়গা আপনি গোলকিপারের কথাও তো বলতে হবে আজকে ভালো, মানে না, আসলে গোলকিপার অনেক সাহসী। হ্যাঁ, সে তার আসলে সাহসী যেই একটা ব্যাপার সেটা সে শো করেছেন। কারণ
ইন্ডিয়ার সাথে খেলায় হোক আপনার আন্ডার 15, আন্ডার 16, 17, 19, এনি কাইন্ড অফ এজের খেলা এবং মেইন ন্যাশনাল টিমের খেলা, এটা একটা নার্ভের ব্যাপার। আপনি যখন ইন্ডিয়াকে ফেস করবেন, এটা একটা নার্ভের ব্যাপার এবং এই জায়গায় আপনার মেন্টাল টাফনেসটা বেশি প্রয়োজন। এবং সেইখানে আমার গোলকিপারকে খুবই ভালো লেগেছে। সে এসে অনেকগুলো বল যেটা একদম লাস্ট ডিফেন্ডার হয়ে ক্লিয়ার করেছেন, এবং তার সাথে বিল্ড আপ পেলে তো দেখা গেছে যে সে ডি এর বাইরে এসে ডিফেন্ডারের সাথে বিল্ড আপ প্লে করছিল। আসলে তার কনফিডেন্সটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার দুইজনেই সুলিভানের গোলের কথাটা বলছিলেন, তা রাকিব ভাই বলে যে দ্বিতীয় গোলটা তার মানে পছন্দ, হেডে যে গোল করেছে সেটা তার বেশি ভালো লেগেছে, কিন্তু প্রথম গোলটা থেকে সবাই বলছিল যে মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো গোল, মানে একদম। আমরা যদি এই গোলের একটা ছবি দেখতে পারি, আপনি তো উপায় বলতে পারবেন যে যে জায়গা থেকে গোলটা নিয়েছে, আমরা একটু ছবিটা একটু দেখতে চাই। আমরা যে সুলিভানের যে গোলটা করেছিল সেই গোলের না, আমরা সুলিভানের যে গোলটা হয়েছিল সেই গোলের ছবিটা দেখতে চাই। ইস এক্স্যাক্টলি, এটার কাছাকাছি একটু বোঝা যাবে, ওই মানে অনেক বেশি ইনসুইং করেছে বল। যদি আমি আসলে আপনার গোলকিপারের পজিশন কিন্তু ছিল আপনার ফার পোস্টে, আর ওয়াল করা ছিল কিন্তু নিয়ার পোস্টে। তো এখন আপনার তার আসলে কতটুকু কোয়ালিটি এটা কিন্তু সে শো করেছে কিভাবে আমি বলি, যখন আপনি ওয়ালের বাইরে দিয়ে বলকে সুইং করেছে, ওয়ালের উপর দিয়ে না, কিন্তু সে দেখবেন ওয়ালের বাইরে দিয়ে বলটাকে ইনসুইং করে তখনই কিন্তু গোল হয়েছে। আসলে এটা আমার মনে হয় সুলিভান এই ফ্রি কিক নিয়ে প্র্যাকটিস করে। আসলে উইদাউট প্র্যাকটিস আপনার এরকম আউটস্ট্যান্ডিং গোল করাটা এবং বারে রাখাটা আসলে ডিফিকাল্ট। সে কিন্তু আসলে তাকে আসলে মানে বাহবা দেওয়া উচিত, এবং সে আসলে তার যে কোয়ালিটি এবং সেটা এই ফ্রি কিকেই আপনার দেখিয়েছেন। আসলে ওই মোমেন্টে কিন্তু একটা গোল দরকার ছিল। আমরা দ্বিতীয় ছবিটা একটু দেখার চেষ্টা করি, এখানেও কিছু ইনফরমেশন পাওয়া যাবে। এই মুহূর্তে হ্যাঁ দরকার ছিল, না হলে আসলে আমরা এই এক্স্যাক্টলি দেখেন, এই যে হ্যাঁ আপনি যেটা বলছিলেন, হ্যাঁ এই যে ইনসুইং দেখেন, ওয়ালের বাইরে দিয়ে বলটা সুইং করেছে। এবং একটু পায়েরও ব্যাপার আছে না, নাহলে তো এইভাবে সুইং করানো সম্ভব না। না পায়ের না না না, আপনার আসলে বল এবং আসলে বলের কোথায় মারতে হবে, ফ্রি কিকে যেটা আপনার মেসি, রোনালদো ওরা কিন্তু স্পেশালি মেসি ইনসুইং করে বেশি। আসলে বলের কোথায় মারলে ইনসুইং হবে এই জিনিসটা সুলিভান খুব ভালো করে জানে। মানে আমাদের জন্য একটা বড় সম্পদ হতে পারে। হ্যাঁ ডেফিনেটলি, কারণ ওকে আসলে টেক কেয়ার করতে হবে। এবং রাকিব যেটা বললো যে সে তার কোয়ালিটি অলরেডি শো করেছে স্টেপ বাই স্টেপ। আসলে তার অনেক সময় আছে এবং অনেক ইয়াং, তাকে যদি আমরা প্রপার ওয়েতে টেক কেয়ার করতে পারি ডেফিনেটলি একটা ভালো আছে। রাকিব ভাই আপনার কাছে কেমন লেগেছিল? আপনি তো যদিও সেকেন্ড গোল, আমি বলছি যে ওইটা আউটস্ট্যান্ডিং হয়েছে, কিন্তু সেকেন্ড গোলটা ভালো হয়েছে, আমি এটা বলছি আর কি। এইটা এই গোলটা কি বলবেন আপনার? মানে 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 আপনি উল্টা প্রশ্ন করছেন, ডিফেন্স মানে প্রতিপক্ষ কিভাবে সে আসলে ধোকা দিচ্ছে এই জায়গাটা, তা তো ওয়াল ছিলই সামনে। আসলে গোলকিপার সবসময় তো ফার্স্ট গোল ব্লক করে, কিন্তু ও কিন্তু বলটা মানে অনেকে ফ্রি কিক করে, কিন্তু মানে যারা দাঁড়ায় ওর মাথার উপর থেকে কিন্তু ও কিন্তু এটা বাহির থেকে এটা কিন্তু কঠিন আরো, আমি মনে করি, কারণ বাহির থেকে আনাটা ওর কঠিন। কিন্তু ওর বলের টাইমিং বলেন, মানে সুইং এবং কার্ভ, মানে সবগুলো পারফেক্ট পাওয়ার ছিল, যার কারণে গোলটা হয়েছে আর কি। এই গোল করার পর আমাদের যিনি আছে, আমাদের আরেকজন গোলরক্ষক বাংলাদেশে মানে লিজেন্ডারি আমিনুল হক, যিনি এখন ক্রীড়া প্রতিমন্ত্রী, তিনি আবার স্ট্যাটাস দিয়েছিলেন একটা, এবং নিশ্চয়ই খেলা দেখেছেন, অনেকের মধ্যে প্রশ্নটাও জেগেছে যে সুলেমানিকে প্রপার মনে হচ্ছে গোল, তাকে আরও বেশি বল দেওয়া যেত, কোথাও একটা কম্বিনেশনের একটু ঘাটতি দেখা যাচ্ছিল, আপনারও মনে হয়েছিল না? আসলে কিছু সিচুয়েশন আমি দেখেছি যে আসলে কিছু ক্রস পাসিং করলে হয়তো সে ফ্রি ছিল দু একটা, স্পেশালি ফার্স্ট হাফে এটা বেশি দেখা গেছে, সেকেন্ড হাফেও দেখা গেছে যে আসলে সে খুব সুন্দর একটা প্লেস নিয়ে আসছিল। দেখা গেছে যে দুই সাইড থেকে আপনার ক্রস আসেনি হয়তো, বা ডিপ পাস যেটা পেনিট্রেট পাস যেটা দিলে তার জন্য আরো সুবিধা হতো। এবং আমার কাছে মনে হয় যে এগুলো যদি কারেক্ট করতে পারতো পাকিস্তানের সাথে, তাহলে ডেফিনেটলি 2 গোলের আরো বেশি গোল পেতাম আমরা। এবং আসলে গোল কিন্তু একটা ম্যাটার। আজকে দেখেন ইন্ডিয়ার সাথে ড্র হয়েছে, আমরা কিন্তু নেপালকে ফেস করব। আমাদের যদি গোল ব্যবধানে আমরা আগায় থাকতাম, তাহলে আমরা ভুটানকে ফেস করতাম সেমিফাইনালে। এটা কিন্তু একটা মানে গোল কেন ইম্পর্টেন্ট, এটা কিন্তু আজকে আমরা বুঝতে পারলাম। তো নেপালের ম্যাচটা কিন্তু ডেফিনেটলি একটু টাফ হবে ভুটান থেকে।
আর না, সে টাফ দিয়ে তো উঠতে হবে। দর্শক, যে দুইজন মানুষের সাথে আমরা কথা বলছিলাম, তপু বর্মন, রাকিব হোসেন, তারা দুজনেই কিন্তু এই স্টুডিওতে বসে থাকবার কথা ছিল না। তারা এই মুহূর্তে সিঙ্গাপুরে থাকবার কথা ছিল। বাংলাদেশ 2 দিন পর সিঙ্গাপুরের বিপক্ষে করবে, সে প্ল্যানিংয়ে নিও, এবং আমার ধারণা ফোন করলেও তারা ফোন ধরতে না। তারা এখন স্টুডিওতে আছেন। তার কারণটা হচ্ছে দুইজনেই কার্ড জটিলতায় আসলে এই ম্যাচটা মিস করছেন আপনি। রাকিব ভাই, এই সিঙ্গাপুরের বিপক্ষে আপনি যে ম্যাচটা মিস করছেন, আমাদের ঘরের মাঠে যে গোলটা করেছিলেন সেটা আপনি এই ম্যাচটাতে নেই, খুব মিস করার কথা আপনার নিশ্চয়ই। আসলে খুব মিস করতেছি, কারণ জাতীয় দলের হয়ে একটা ম্যাচ মিস করা কিন্তু অনেক কষ্টের, সবারই কষ্ট লাগে। কারণ আমারও খারাপ লাগতেছে, যদি আমি খেলতে পারতাম তাহলে আমার কাছে ভালো লাগতো। তো তারপরও যারা আমার পজিশনে খেলবে, আমার বিশ্বাস আছে ওরা আমার থেকেও ভালো করবে। মানে আপনার পজিশনে খেলতেন আপনি, তো ওই 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 ম্যাচটাতে কোন পজিশনে খেলেছিলেন? স্ট্রাইকার খেলছিলাম। হ্যাঁ, স্ট্রাইকার। স্ট্রাইকারে। কিন্তু আপনি তো ইউজুয়ালি সেই পজিশনটাতে খেলেন না, খেলেন। তো এখন ওই কাজ কে করবে? মানে এই দায়িত্ব কাকে মনে হচ্ছে যে দেখতে পারবেন? যদি ভিয়েতনামের বিপক্ষে আমরা কথা বলবো ম্যাচ নিয়ে, আসলে এক একটা ম্যাচে কিন্তু এক একটা ফরমেশনে খেলা হয়। এখন এই ম্যাচটা কোন ফরমেশনে কোচ খেলাবে আমি এটা জানি না, কারণ তারপর আমাদের কিন্তু ফরওয়ার্ড লাইনে কিন্তু ভালো প্লেয়ার আছে, আপনার ফাহিম, ফাহমিদুল, ইমন, তারপর মিরাজুল, মুরসালিন আছে। তো এখন ওরা আছে, ওদের কাঁধে ভালো কিছু করবে আমার বিশ্বাস আছে। ওরা মোরসালিনকে একটা মানে জায়গায় হতে পারে, ওই জায়গাটা দায়িত্ব নিয়েছে। আমাদের ডিফেন্স নিয়ে তপু বর্মন না থাকা মানে অনেক বড় কিছু, যে ওই জায়গাটা একটা মানে আমরা সংকট দেখি। তপু ভাই, সেই আপনার জায়গায় আপনি কাকে দেখছেন? মানে বিশ্বজিৎ অনেকদিন পর ফিরেছে, বিশ্বজিৎ কি আসতে পারে ওই জায়গাটা আপনার মনে হয়? আসলে লাস্ট ম্যাচ যদি আমি দেখি, সেখানে কিন্তু আমরা 5টা ডিফেন্স নিয়ে খেলেছিলাম, 3-5-2-তে আমরা খেলেছিলাম। সেখানে দেখা গেছে যে সাত সেন্টার ব্যাক পজিশনের কথা আমি বলবো, সাত ছিল, তারেক এবং শাকিল আহত তপু ছিল। এখন আসলে সিঙ্গাপুরের ম্যাচটা আমাদের জন্য মনে হয় বেশি ভাইটাল, কারণ আমার কাছে মনে হয় যে ফিট এবং যে আসলে পুরা 90 মিনিট ম্যাচটাকে ফিনিশ করতে পারবে, এবং এই কয়দিনের প্র্যাকটিসে যে ভালো করেছেন, আমার মনে হয় যেহেতু বিশ্বনাথ নতুন জয়েন করেছে, সে কিন্তু লিগে ম্যাচ খেলেই গেছেন। তো আসলে এখন আমার কাছে মনে হয় কোচের এইখানে একটু বেশি মনোযোগী হতে হবে, এবং কারণ আমরা যদি আর্লি গোল কনসিড করি তাহলে কিন্তু টিমের জন্য খুবই একটা হ্যাম্পার হয়। তো ওই জায়গায় আমার কাছে মনে হয় যে একদম মানে এটা ভাইটাল পজিশন, এই জায়গায় আমার কোনো স্যাক্রিফাইস করা যাবে না। যে ফিট থাকবে এবং প্রপার ফিট, তাকে ইউজ করা উচিত আমি মনে করি। না, বিশ্বজিৎ তো অনেকদিন ইনজুরিতেও ছিলেন, আসলে ইনজুরিতে পারে। লিগে কেমন ছন্দে ছিলেন? না, লিগে লাস্ট 2টা ম্যাচ খেলেছেন এবং খুবই ভালো খেলেছেন, এবং কারণ বিশ্বনাথের এক্সপিরিয়েন্স আছে এবং সে কিন্তু ন্যাশনাল টিম অনেক দিন ধরেই খেলেছেন। মাঝখান দিয়ে ইনজুরি ছিল, সেই কারণে সে টিমের বাইরে ছিল, কিন্তু তার বড় বড় ম্যাচ খেলার এক্সপিরিয়েন্সও আছে। বিশ্বনাথ যদি 11-এ খেলে, ডেফিনেটলি আমার মনে হয় টিমের জন্য খুবই ভালো কিছু একটা হবে, কারণ তার ওয়ার্ক রেট অনেক বেশি এবং সে মানে গিভ আপ করতে চায় না, অনেক চেষ্টা করে। বিশ্বনাথের জন্য নিশ্চয়ই এটা খুব কাজের, দীর্ঘদিন ধরে সে বাইরে, নিশ্চয়ই নিজের মধ্যে জেটটাও আছে, নিজেকে প্রমাণ করার একটা সুযোগ আছে সেই জায়গায়। কিন্তু মানে তো ভাই, যেটা হয় যে আপনি তো মানে এমন না যেহেতু ডিফেন্সে থাকেন, আমি জানি এর আগে তো গোলের রেকর্ডটা আপনার কাছে, আমি জানি না এখনো আছে কিনা। এখন রাকিব চলে গেছে, রাকিবের বোধহয় 6 ম্যাচে 2টা গোল আছে না? 6টা। এটা অবস্থা। মানে কিন্তু আপনাকে তো মানে ওই স্পেসটা তৈরি করতে পারবে কিনা, মানে ডিফেন্স থেকে সামনে কিছুটা এগিয়ে যাওয়া? না, আসলে ডিপেন্ড করে আপনার কোন টিমের সাথে আমরা খেলছি। আর অ্যাওয়ে ম্যাচ, এটা আসলে সিঙ্গাপুরের জন্য অনেক ইম্পর্টেন্ট ম্যাচ, কারণ সেম ডেতে হংকং এবং ইন্ডিয়ার ম্যাচ। হংকং এর আমি দেখলাম গ্রুপ পয়েন্টে হংকং আছে 2nd পজিশন, 8 এবং 11 হলো সিঙ্গাপুরের। যদি সিঙ্গাপুরকে আমরা হারাই দিই তাহলে কিন্তু হংকং জিতলে হংকং চলে যাবে। তো সেই ক্ষেত্রে সিঙ্গাপুর কিন্তু ম্যাচটা ছেড়ে দিবে না, ওদের কিন্তু ডু অর ডাই ম্যাচ, কারণ একটা তো আপনার ইকুয়েশন থেকেই যায়। তো আমার কাছে মনে হয় যে যখনই আমরা সেট পিসগুলো পাবো এবং সেইখানে যদি আমরা জয়েন করি, স্পেশালি কর্নার কিক, ফ্রি কিকে, ডেফিনেটলি ওই জায়গায় যদি কোনো স্কোপ আমরা সুযোগ পাই, ডেফিনেটলি গোল করা উচিত। তো সেইখানে যদি আমার কাছে মনে হয় যে তারেক কাজীরও আপনার সেই অ্যাবিলিটি আছে, হামদার আছে, হ্যাঁ, তো জায়ানের আছে, তো আমার কাছে মনে হয় যে সেইখানে ধরুন বিশ্বনাথেরও আছে, শাকিল আর তপুরও আছে।
তো আসলে এই জায়গাগুলি যদি আমরা ভালোভাবে মনোযোগ দিতে পারি, ডেফিনেটলি আমার কাছে মনে হয় আপনি যে প্রশ্নটা করছেন সেটা মনে হয় না কোনো প্রবলেম হবে। রাকিব মানে ফরমেশন কি 4-3-3 বা এরকম কাছাকাছি বা 4-2 এরকম করে হতে পারে? মানে আসলে এটা তো এখন আমি ভিয়েতনামের ম্যাচটা তো আমাদের জন্য একটু মানে কঠিন পরীক্ষা, কিছুটা কৌশল চেঞ্জ করছিল। না, ভিয়েতনামে যেটা আমি বললাম যে আমরা 5 ব্যাক খেলেছি, তার উপরে 3 জন মিডফিল্ড ছিল, 2 জন অ্যাটাকার ছিল, 5-3-2 ছিল আমাদের ফরমেশন। কারণ আপনি যখন একটা ম্যাচ, বড় ম্যাচকে সামনে রেখে আরেকটা ম্যাচ, ফ্রেন্ডলি ম্যাচে যদি আপনি এইভাবে অ্যাপ্লাই করেন, ডেফিনেটলি 5 ব্যাকই খেলবে সিঙ্গাপুরের সাথে, যেটা আমরা হংকং এর মাটিতে হংকং এর সাথে কিন্তু 5 ব্যাক করে আমরা ড্র করেছিলাম। লাস্ট মোমেন্টে রাকিব এই গোল করেছিল, যে গোলটা আমরা সমতায় আসি। আসলে আমার কাছে মনে হয় যে 5 ব্যাক খেলাটা আমি মনে করি যে মোর কমফোর্টেবল এবং মোর ডিপেন্ডেবল আমার কাছে মনে হবে। কারণ সিঙ্গাপুরের কিছু প্লেয়ার আছে যেটা আমরা আমাদের দেশে আপনার ওদেরকে জানি, আসলে ওদের কিছু এক্সেপশনাল প্লেয়ার আছে, স্পেশালি আপনার মাঝখানে এবং নাম্বার ফরওয়ার্ড পজিশনে, নাম্বার 9, নাম্বার 8, নাম্বার 7, 11। তো এগুলি প্লেয়ারকে মোর আপনার ক্লোজে রাখা যাবে। যখন আপনার মাঝখানে এবং গোলমাউথের সামনে আমাদের প্লেয়ার বেশি থাকবে, তখন কিন্তু একটু আপনার সেফ পজিশনে থাকবে টিমটা। তো আমার মনে হয় ওইভাবেই খেলা উচিত। মানে আমি যদি রাকিব ব্যাপারে একটু ভুল না করে থাকি, সিঙ্গাপুরের ওই ম্যাচটা তারা বেশ দ্রুত গতিতে খেলতে, সেট পিস বা ক্রস থেকে গোল দিতে খুব অভ্যস্ত। আমি সেই জায়গাটা দেখেছিলাম। ওই জায়গাটা কি বলবো, ওইটাই কি শক্তি শারীরিক গঠনভাবে, যেহেতু তারা একটু এগিয়ে আছে, সেট পিস ক্রস থেকে তারা আসলে মানে বেশি কমফোর্ট কিনা ওই জায়গাটা? আসলে ওরা মানে বেশিরভাগ মানে বক্সের ভিতরে থাকার চেষ্টা করে, মানে স্ট্রাইকার থাকে মিডফিল্ড, তো অন্য পাশের উইঙ্গারও বক্সে চলে আসে কিন্তু। তো ওরা বেশি মানে ফরওয়ার্ড থাকে, তো ওখানে যদি আমাদের ডিফেন্ডাররা ভালোভাবে ওদেরকে ব্লক করতে পারে, এবং ওরা সবসময় কিন্তু সাইড থেকে ক্রস করার চেষ্টা করে। তো এগুলো যদি তবু ভাই বললো যে 5 ডিফেন্স, তো 5 ডিফেন্স খেললে ভালো হবে, কারণ আমরা কিন্তু হংকংয়ের সাথেও হংকংয়ের মাটিতে 5 ডিফেন্স নিয়ে খেলছি। তার মানে এই না যে আমরা ওদের সাথে ডিফেন্স করছি, ডিফেন্স করছি আমরা কিন্তু। আমার দেখা এশিয়া কাপের সেরা ম্যাচ কিন্তু হংকংয়ের ম্যাচটা ছিল কেন, কারণ ওই ম্যাচে আমরা বল পজিশন বলেন, অ্যাটাক বলেন, আমরা সব কিছুই করছি ওদের সাথে, কিন্তু ওদের মাঠে। তো যদি কোচ মনে করে যে এই ফরমেশনটা বেস্ট হবে, তো এটা আসলে বেস্ট। না, আপনার যে গোলটা সেই জায়গাটা দেখছিলাম, যা ওরা দ্রুত গতির কোন স্ট্রাইকার মানে আক্রমণ আসছে, সেটাতে একটু ঘাবড়ে যাচ্ছিল মনে হচ্ছিল আমার। অন্য ম্যাচগুলোতেও মনে হয়েছে যে তারা এরকম করে দ্রুত কাউন্টার অ্যাটাকে বোধহয় তারা মানে একটু দুর্বলতা আছে। আসলে ওরা অগোছালো থাকে, কারণ যখন ওরা অ্যাটাকে যায় তখন কিন্তু একটা ডিফেন্ডার মিডফিল্ড হয়ে আসে, তখন কিন্তু 3টে ডিফেন্ডার থাকে। তো তার কারণে যদি ওখানে যদি আমরা প্রেস করতে পারি, আপনি দ্রুত গতিতে বল নিয়ে ঢুকছিলেন মানে? না, ওটা হলো আমি দ্রুত গতিতে ঢুকছি ঠিক আছে, কিন্তু হামজা ভাই কিন্তু বলটা উইন করার পর আমাকে থ্রো দেয়, তখন কিন্তু ওরা মানে ডিফেন্ডাররা কিন্তু আগানো ছিল এবং গ্যাপ ছিল ওখানে ভিতরে, তো যার কারণে আমি বলটা পাই এবং গোল করতে পারি। মানে এই সুযোগটাকে আপনি বলবেন কিনা যে এবারও নেয়ার চেষ্টা করতে হবে, যে নিশ্চয়ই ওরা এই টাইপেরই ফুটবলটা খেলে অভ্যস্ত আছে? হ্যাঁ, আসলে ওরা কিন্তু আমাদের সাথে ডিফেন্ডিং ফুটবল খেলবে না, ওরা কিন্তু আমার সাথে অ্যাটাকিং ফুটবলই খেলবে। যেটা বললেন তো ভাই, তাদের ডু আর ডাই ম্যাচ। হ্যাঁ, আসলে হ্যাঁ, ওদের কিন্তু ঘরের মাঠে খেলা। আমাদের যখন আমাদের ঘরের মাঠে খেলা ছিল, তখন কিন্তু আমরা ওদের উপর প্রেশার ক্রিয়েট করছি, তো ওরাও কিন্তু আমাদের উপর এরকম ভাবে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবে, কারণ ওদের এটা ঘরের মাঠে খেলা। তো এটা ইজি ম্যাচ হবে না, কারণ ওরা সবসময় আমাদেরকে অ্যাটাক করার চেষ্টা করবে, তখন কিন্তু ওদের ব্যাকলাইনে কিন্তু অনেক জায়গা থাকবে, যেটা আমি লাস্ট ম্যাচে অনেক পেয়েছিলাম। তো এই ম্যাচেও আমাদের অ্যাটাকাররা কিন্তু অনেক সুযোগ পাবে, যদি আমরা এগুলো অ্যাভেল করতে পারি, তাহলে আমি মনে করি এই ম্যাচটা আমরা জিততে পারবো। এই ম্যাচটা জিততে পারবো? হ্যাঁ। আমাদের আবার তো তপু ভাই, আপনি ডিফেন্সে মানে শেষ মুহূর্তে গোল কনসিভ করাতে আমাদের একটা মোটামুটি স্বভাব। শেষ মুহূর্তে আসলে ওই জায়গায় ওই যেটা আপনার ল্যাক অফ কনসেন্ট্রেশন, যেটা আমরা হয়ে যাই, ওই জায়গায় আসলে অপোজিশন টিম সেটাকে সুযোগ নিয়ে নেয়। এই সুযোগটা আসলে দেওয়া যাবে না, কারণ এইসব সিচুয়েশনে, এইসব ম্যাচে, এইসব স্ট্যান্ডার্ড ম্যাচগুলোতে আপনার এইসব সুযোগ যদি দেন, আপনার দেখা যাবে যে অপোজিশন টিমগুলো কাজে নিয়ে নিবে আর কি। তো আমার কাছে মনে হয় যে এগুলিতে আমার কাছে মনে হয় যে মনোযোগী হতে হবে, এবং আসলে এই জায়গা থেকে কীভাবে বের হয়ে আসতে হবে, কনসেন্ট্রেশন, এবং যখনই দেখা যাবে যে রিস্কি পজিশন, সেখান থেকে সেভ। ঠিক আছে, বলকে দেখা যাবে আপনি অন্য জায়গায় ক্লিয়ার করে দিলেন, থ্রো করে দিলেন, কর্নার করে দিলেন, তখন আপনি সময় পাবেন টিমটাকে আর একটু ব্যালেন্স করার। কর্নার কিক হলে অবশ্যই আমাদের কর্নার কিকের কীভাবে আমরা ম্যান মার্কিং করব, কিভাবে আমরা জোনাল মার্কিং করব, সেগুলি আমরা জানি। থ্রোতে আমরা কিভাবে ম্যান টু ম্যান নিব, এগুলি তো সবাই আমরা জানি। তো ওই যে সময়টা, ওই সময়টা আমার কাছে মনে হয় যদি আমরা কাজে লাগাতে পারি, ডেফিনেটলি আমরা
যেটা আপনি বললেন লাস্ট সময়, এই জিনিসটা আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। যেটা আমি বললাম, এভাবে যদি আমরা আগাই আমরা অবশ্যই ইমপ্রুভ। আপনি যে ইমপ্রুভের কথা বলতেছেন রাকিব ভাই, মানে আপনারা যখন মানে ঘরোয়া খেলেন ম্যাচগুলোতে, সেখানেও কি এটা দেখা যায় এই ল্যাক অফ কনসেন্ট্রেশন দলগুলো, বা আপনি কিংসে খেলেন বা আবাহনী মোহামেডান, শেষ মুহূর্তে গোল কনসেপ্ট করা সাধারণত যে বলে না মানুষ ঘরে যেরকম বাইরেও সেরকম হয়, মানে এটা আমাদের টেন্ডেন্সি আছে কিনা আমাদের পুরো খেলাটাতে? হ্যাঁ আসলে আছে, কারণ ঘরোয়া লিগের ম্যাচগুলোতেও কিন্তু অনেক ম্যাচগুলোতে এরকম হয়েছে, কারণ অনেক ম্যাচে অনেক টিম, আমরাই এবার ফকিরাবুলের সাথে প্রথম 3 গোল প্রথম দিই, তারপর কিন্তু আমরা আবার 3 গোল কনসিড করি। তো এটা কিন্তু কনসেন্ট্রেশন আমাদের প্লেয়ারদের ছিল না, যার কারণে কিন্তু আমরা কনসিড করি। তো এই বিষয়ে আমাদের প্লেয়ারদের কিন্তু সতর্ক থাকা লাগবে, কারণ আমাদের এই ম্যাচটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যদি আমরা এই ম্যাচটা জিততে পারি তাহলে কিন্তু আমরা সেকেন্ড পজিশনে থাকবো। তো সেকেন্ড পজিশনে থেকে যদি আমরা এবার টুর্নামেন্টটা শেষ করতে পারি তাহলে কিন্তু একটা ভালো একটা রেজাল্ট আমরা, এটা অনেক বড় ব্র্যান্ডিং বাংলাদেশের ফুটবলের না জন্য, আপনি যেটা আপনি এই সেকেন্ড থেকে জায়গায় শেষ করতে এক পারেন। আপনার র্যাঙ্কিং আমরা আগাবো, ফ্যাক্টর। তার সাথে আপনার পরবর্তী যে স্লটগুলো আমরা পাবো, দেখা যাবে আমরা একটা ভালো পজিশনে যাব। কারণ এশিয়া কাপ কোয়ালিফাই রাউন্ডে যদি আমরা কোয়ালিফাই না করতে পারি, যদি সেকেন্ড পজিশন থেকে আমরা শেষ করি, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই রাউন্ডে সেখানে কিন্তু আমরা দেখা যাবে একটা ভালো পজিশনে আমরা যেতে পারবো। কারণ কি, আপনার হাতে আমাদের 8 পয়েন্ট ছিল, সেই ক্ষেত্রে আমাদের গ্রুপিং হবে, গ্রুপ তৈরি হয়, এটা কিন্তু অ্যাডভান্টেজ। পট যেই পটগুলোতে দেখা যাবে আমরা একটা ভালো ভালো পট, আমাদের ফার্স্ট পজিশন থাকবে যে হ্যাঁ বাংলাদেশকে নিয়ে আরো 4টা দেশ, বুঝছেন, যেটা আমরা দেখা যায় যে কাতারের আওতায়, কাতারকে নিয়ে 4টা দেশ 5টা দেশ, এটা আমরা খেলি না সবসময়, তো আমাদের থাকি, যার কারণে আমরা, তো ওই জিনিসগুলো আমাদের কাজে লাগাইতে হবে, ওই জিনিসগুলো আমরা চাই। এখানে আমার গুরুত্বপূর্ণ, আমরা ছোট একটা বিরতিতে যাব, তার আগে মানে একটু ভাবার, মানে অনেকে ভাবে যে ফুটবল মাঠ মানে হচ্ছে ঘাস, একটা মাঠ থাকলেই খেলা যায়। পার্থক্য কি? একটা সিঙ্গাপুর হংকংয়ের ম্যাচে আপনি খেলে এসেছিলেন, হংকংয়ের যে মাঠ, যে এনভায়রনমেন্ট, সেটা যে গতি স্কিল তৈরি করে, নিশ্চয়ই ওরা ঘরোয়া ফুটবলটাও এইভাবে খেলে। জি, সেই জন্য তাদের ওই মানে নিজের মধ্যে ওই শেষ দিকে এসে কনসেন্ট্রেশন ব্রেক হবে কি হবে না, তারাও নিশ্চয়ই ওইভাবেই তৈরি হয়। এই জন্য বললাম যে ঘরের মাঠে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে, আপনার মাঠ আপনাকে এইভাবে তৈরি করার সুযোগ দেয় কিনা, আপনার নিজের মাঠ আছে কিনা, আমি এই প্রশ্ন থাকতে পারে। আর একই সঙ্গে রাকিব ভাই, একটু ভিয়েতনামের বিপক্ষে আমাদের যে ম্যাচটা হলো, সেখানে অনেকটা তালগোল পাকিয়ে গিয়েছিল আমার মনে হচ্ছিল প্ল্যানিংয়ে, সেখানে কোথায় ভুল ছিল, আমরা একটু কথা বলবো সেটা। দর্শক আপনাকে জানতে চেয়েছেন, তপু বর্মনের কাছে জানতে চান, মানে মন থেকে বোধহয় প্রশ্নটা, আমরা কি শুধু সিঙ্গাপুর বিপক্ষে জিততে পারবো কিনা? না, টু বি অনেস্ট, যে প্রশ্নটা করেছেন ভাইয়া, ভেরি ডিফিকাল্ট। কারণ হোম ম্যাচে আমরা একটুর জন্য আর কি পয়েন্ট হাতছাড়া করি, যেখানে যেটা নিয়ে কথা হচ্ছিল রাকিব গোল করে, আসলে হোম ক্রাউডের সাথে আমরা ওদের সাথে আর কি সুন্দর এনভায়রনমেন্টে জিততে পারি না। আর যেহেতু অ্যাওয়ে ম্যাচ, টু বি অনেস্ট ম্যাচটা আমাদের জন্য অনেক টাফ হবে। আমার কাছে মনে হয় যে ভেরি ডিফিকাল্ট জেতা, কিন্তু ড্র করার পসিবিলিটি আছে, যেটা আমরা হংকংয়ের সাথে করেছি। এবং আমি বিলিভ করি, আমি বিশ্বাস করি আমরা ড্র করতে পারবো, যদি নাও জিততে পারি পয়েন্ট নিয়ে আসতে পারবো। পয়েন্ট নিয়ে আসাটা একটা পয়েন্টে অনেক বড় কিছু। রাকিব ভাই, যে বিষয়টা আমি অবতারণা করেছিলাম যে ভিয়েতনামের বিপক্ষে, মানে ক্যাভরাকে, মানে এভাবে ক্যাভরারে মনে হয়েছে একটু ডিফারেন্ট, একটু খোলস ছাড়াই নতুন প্ল্যান করছেন তিনি। গোলরক্ষকের ভূমিকায় আমরা তো জানি গোলবারে চেঞ্জ এসেছিল, তারপরেও মনে হয় না হয়েছে কিনা একটু ওলট পালট অনেক কিছুই ওই ম্যাচটাতে। আসলে এটা তো ফ্রেন্ডলি ম্যাচ ছিল আর কি, মানে দেখতে চাইছে, মানে মেবি দেখতে চাইছিল, কারণ শ্রাবণকে দেখতে চাইছিল, তারপর অনেক মানে সবাই কিন্তু একটা মানে দেখতে চাইছিল, কারণ এরপরে কিন্তু এখান থেকে যারা ভুলগুলো আছে, ভুলগুলো কিন্তু সামনের ম্যাচে আমাদেরকে কাজে দিবে। কারণ আমরা যদি এই ম্যাচে যে ভুলগুলো করছি, ওই ভুলগুলো যদি আমরা পরে ম্যাচে না করি, তাহলে কিন্তু আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো। কারণ ভিয়েতনাম কিন্তু অনেক শক্তিশালী টিম, আসলে ওরা অনেক ভালো টিম আমি মনে করি। কারণ ওরা লাস্ট এখন কিন্তু কোয়ালিফাই করছে, ওরা মালয়েশিয়া গ্রুপে আছে, হ্যাঁ। তো কয়েকটা 5টা ম্যাচই কিন্তু ওরা জিতছে। তো ওদের সাথে একটা ম্যাচ, শক্তিশালী টিমের সাথে একটা ম্যাচ খেলা আসলে অনেক চাপ। কারণ আপনি যদি ওদের সাথে ম্যাচটা খেলছি, তাহলে আমাদের প্লেয়ারদের কিন্তু অনেক শিক্ষা হয়েছে, কারণ অনেক আমরা ভুল করছি। কারণ আমরা কিন্তু 2টা গোল কিন্তু সেট পিসে কনসিড করছি, তাই না? কিন্তু আমরা কিন্তু অনেক ভালো ফুটবলই খেলছিলাম আমি মনে করি, কারণ কিছু কিছু জায়গায় কিন্তু আমরা ভালো করছি। এটাকে কিছু বল আমরা কর্নার পাইছিলাম, তারপর ভালো ফাইম একটা শুট করছিল, তো তারপর মুরসালিম একটা শুট করছিল, হামজা একটা ব্যাক ফ্লিক করছিল। তো এখান থেকে যেগুলো ভুল হয়েছে, এগুলা থেকে শিক্ষা নিয়ে সামনের ম্যাচটা যেন আমরা ভালো করতে পারি। প্রীতি ম্যাচ থেকে শেখার। কিন্তু অনেকে আবার বলছিলাম তারিক কাজী বা হামজার কথা স্বয়ং, যে ওনারা প্রতিযোগিতামূলক ফুটবলে ছিলেন না,
যেহেতু হামজা একটা ইনজুরিতেও ছিলেন, সেটা কিছুটা প্রভাব ফেলছে কি যে অনেকটা বিশ্রাম থেকে তারা এসছেন? আসলে এটা আমি মনে করি কিছু একটা অল্প সমস্যা হয়েছে, কারণ তারা কিন্তু অনেকদিন খেলার বাইরে ছিল। তারপরও সে কিন্তু তার বেস্টটা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই ম্যাচটা থেকে আমরা কিন্তু তার যে ভুল আছে সেগুলো কিন্তু সে শিক্ষা নিবে, এবং সামনে যে ম্যাচটা আছে তো ওই ম্যাচটা সে তার যে চেনা রূপ আছে আমি মনে করি সে তার চেনা রূপে ফিরবে। তবু ভাই অনেকদিন ধরেই একটা আলোচনা, মানে একটা জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল যে গোলবারে চেঞ্জ করতে হবে মিতুল মারমার জায়গায়। শ্রাবণকে দেখেছিলেন দীর্ঘদিন, শ্রাবণ তো আপনাদের সঙ্গেই খেলেন, শ্রাবণকে কেমন দেখেছিলেন ওই দিন? না আসলে একটা প্লেয়ার আপনার এতদিন ধরে যেহেতু ন্যাশনাল টিমে আছে, আসলে সুযোগ আসলে কম ন্যাশনাল টিমে। আসলে ন্যাশনাল টিমের ম্যাচ তো সবই ইম্পর্টেন্ট এবং ভাইটাল ম্যাচ। আসলে ফ্রেন্ডলি ম্যাচ যেহেতু আপনার ওইভাবে ওই ক্ষেত্রে হয়তো বা তাকে নামানো হয়েছিল মাঠে, কিন্তু আসলে যেইটা সবার এক্সপেকটেশন ছিল আসলে হয়তো বা আমরা ম্যাচটা ড্র করব এট লাস্ট, কিন্তু আমরা প্রথম হাফে 36 মিনিটে 3টা গোল কনসিড করে ফেলি, এবং তার সাথে কিন্তু আপনার ম্যাচে যদি দেখি যে 2টা বারও লেগেছে। এবং আসলে আমাদের যেই টোটাল যেই টিমের যেই স্ট্রাকচার ছিল আসলে একটু ডিফারেন্ট ছিল। আমি মনে করি যে যেই এক্সাম্পলটা রাকিব দিল, আসলে অনেক সময় দেখা যায় অনেক প্লেয়ারকে ইউজ করতে পারে না কোচ, তো সেই ক্ষেত্রে হয়তো বা শ্রাবণকে চান্স দিয়েছিল। এবং আসলে আমরা যেটা জানি যে যেহেতু মিতুল আমাদের সাথে অনেক দিন ধরেই ম্যাচ খেলছে এবং অনেকগুলো ম্যাচ সে ভালো খেলেছে এবং খারাপও করেছে, এটা আসলে ওই বিবেচনা করে হয়তো বা শ্রাবণকে নামানো হয়েছিল। তো সেই ক্ষেত্রে আসলে একটা গোলকিপার এরকম ইন্টারন্যাশনাল ম্যাচ হঠাৎ করে খেলাটা আসলে একটু ডিফারেন্ট ব্যাপার, কারণ যেটা সব প্লেয়ারই ফিল করে। তো সেই ক্ষেত্রে বলবো যে আরেকটু ভালো করলে হয়তো ভালো হইতো, কিন্তু ওভারঅল যেহেতু এটা ফ্রেন্ডলি ম্যাচ, এখান থেকে আমাদের লার্নিং অনেক কিছু আছে। আমরা যদি এখান থেকে শিখতে পারি ডেফিনেটলি ফিউচারে যে কাজে তাহলে লাগবে। ওই সিঙ্গাপুর মেইন ম্যাচে আপনি কাকে দেখতে পারেন গোল পারে? মিতুলই ফিরবে? এটা আসলে আমি এখান থেকে প্রেডিক্ট কিভাবে করব বুঝি না, কিন্তু যদি হিসাবে তো ডেফিনেটলি মিতুলই আসে, কারণ মিতুল আমাদের সাথে 5টা ম্যাচই খেলেছে। 5টা ম্যাচে এশিয়া কাপ কোয়ালিফায়ার ম্যাচ খেলেছে। যেহেতু আমাদের যদি হিসাব করি গোলকিপার তো মিতুলই ফার্স্ট চয়েস কোচের এবং সবার। তো ওই ক্ষেত্রে আমার মনে হয় মিতুলই খেলতে পারে। মিতুলেরই মানে খেলা নিয়ে অনেকে ভাবছিল যে কোচের সাথে তো আলাদা কারো সম্পর্ক কারো থাকে না, এমন না যে কোচের আত্মীয় হয় মিতুল, ব্যাপারটা তো এরকম না। নিশ্চয়ই ওর যখন প্র্যাকটিস করে, কোচ যখন দেখে, এই জন্যই তো ফার্স্ট চয়েসটা তৈরি হয়। এছাড়া তো অন্য কোনো কারণ থাকার কোনো না, logic নেই। আসলে প্লেয়ারদের কোয়ালিটি আছে কি না এবং তার কনফিডেন্ট লেভেল এবং তার অ্যাবিলিটি সম্পর্কে তো আপনার ম্যাচে বোঝা যায় না, প্র্যাকটিসে আপনার ডে বাই ডে, এবং প্র্যাকটিসের মধ্যে আসলে তার কতটুকু এফোর্ট থাকে এবং তার অ্যাবিলিটি সম্পর্কে বোঝা যায় এবং তার কতটুকু কোয়ালিটি আছে আসলে ইন্টারন্যাশনাল ম্যাচকে খেলা। তো এই জিনিসগুলো আসলে প্র্যাকটিসেই দেখা যায়। আপনার কাকে খেলাবে কাকে খেলাবে না, এটা আসলে প্র্যাকটিসের মধ্যেই নির্ধারণ করা হয়। তো ওই ক্ষেত্রে আসলে হয়তোবা আপনার মিতুলের এরকম কিছু জিনিস ভালো আছে বিদায় সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে 1 নম্বর গোলকিপার হয়ে। তো এটা আসলে বড় ব্যাপার। এখন দেখা যাক 31 তারিখে কে খেলে গোল। কে খেলে। আমার একটা যেটা বিষয় আপনাদেরকে একটু আগে কথা বলার চেষ্টা করেছিলাম যে মাঠ তো মাঠই, ফুটবল মাঠ, এটা তো ক্রিকেট মাঠ না যে উইকেট বানাইতে হয়, উইকেটটা ভালো হচ্ছে কিনা, ঘাস আছে না নেই। আমাদের যে সাধারণ মানুষ ভাবি যে সিঙ্গাপুরের মাঠ যা বাংলাদেশের মাঠ তা। তো গত ঈদের আগে আমার জাতীয় স্টেডিয়ামে যাওয়ার সুযোগ হয়েছিল, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও ছিলেন। মাঠের মাঝখানে তো আমার যাওয়ার সুযোগ হয় না, দেখলাম যে অদ্ভুত টাইপের ঘাস, মানে এক এক জায়গায় এক এক রকম ঘাস, কিছু কিছু জায়গায় মরা। আমাদের স্টেডিয়াম বলতে তো এখন একটাই বলা যায়। মানে এই মাঠটা আপনার কাছে আসবো রাকিব ভাই, এইরকম মাঠ আসলে কি মাঠ কোনো পার্থক্য তৈরি করে নাকি? মানে আমার সাধারণ মানুষকে একটু বোঝান না মানে। হ্যাঁ, আসলে অনেক পার্থক্য তৈরি করে, কারণ এখানে কিন্তু বলটা স্লো হয়ে যায়, কিন্তু বাইরে যখন ওদের মাঠে খেলি তখন কিন্তু বলটা অনেক ফাস্ট করে। কিন্তু তো এখানে আমাদের যেটা জাতীয় স্টেডিয়াম আছে ওখানে কিন্তু 4-5 পদের ঘাস, কিন্তু যখন আমরা বাইরের ম্যাচগুলো খেলি ওখানে কিন্তু ঘাস একরকমেরই ঘাস থাকে সবসময়। তো ওখানে কিন্তু আমাদের খেলতে প্রথম কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়, যার কারণে কিন্তু আমরা যখন আগে ওখানে যাই তখন কিন্তু আমরা ওই মাঠের সাথে কিন্তু অ্যাডাপ্ট করার চেষ্টা করি। সেটা হয়। এবং তবু মানে আমি যদি কমলাপুরের টার্ফে যখন আপনাদের খেলা হতো ওই সময় যে আপনার সংকটের, এটার জন্য তো অনেকে দায়ী করে যে ওই টার্ফটাকে।
না, ওই টার্ফে তো আপনার স্পেশালি 2021-22-এর যে সিজনটা চালু হয় সেখানে কিন্তু ফেডারেশন এবং ইন্ডিপেন্ডেন্ট কাপ হয়েছিল। তো আমি ফেডারেশন কাপ খেলতে যে ইনজুরি হয়েছিলাম, আমার প্রায় 9 মাস চলে গেছে ফিট হয়ে ফিরতে। মানে একটা টার্ফ মানে মাঠেই যদি বলি একজন ফুটবলারকে ইনজুরিতে, হ্যাঁ, নট অনলি আমি, এই জায়গায় আরো 2-3 জন প্লেয়ার সিরিয়াস ইনজুরি হয়েছিল। তো আসলে টার্ফ আপনার দেখা যায় এরকম টার্ফ আমরা অন্য দেশে যেও খেলেছি কিন্তু হাই কোয়ালিটি। তো এখন হয়তো বা আমাদের টার্ফ কিন্তু চেঞ্জ করেছে, চেঞ্জ হয়েছে এখন মনে হয় মানে যদিও সেটা নিয়ে অনেক কথা আছে, বাইরের লোকজন খেলছে, টার্ফ অনেকদিন নষ্ট ধরে হচ্ছে আর কি ওই টার্ফে প্র্যাকটিস করি না এখন আপাতত, জানি না। আমি দেখলাম যে অনেক টিম ট্রেনিং করে, তার সাথে খেলাও হয়, হয়তো বা ভালো। অনেকে তো অনেক মাঠ থাকে, মানে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের মাঠ কোনটা, কোথায় প্র্যাকটিস করে? না আসলে এখন তো আমাদের ন্যাশনাল স্টেডিয়াম, যেটা গুলিস্তান অবস্থান। আর আমরা তো ট্রেনিং এর জন্য দেখা যায় বসুন্ধরা কিংসে ট্রেনিং করি সামটাইম ন্যাশনাল টিমে। আর দেখা যায় যদি ন্যাশনাল স্টেডিয়ামে খেলা থাকে আমরা সেই গ্রাউন্ডেও ট্রেনিং করি যখন আমাদের ঢাকায় ক্যাম্প হয়। তো দুইটা জায়গায় আমরা আর কি সেই ন্যাশনাল স্টেডিয়ামের কথা বলছেন, ন্যাশনাল স্টেডিয়াম নতুন করে তৈরি হলো, যে ঘাসটা দেখে আমার নিজেরও খারাপ লেগেছিল। তা সেই ন্যাশনাল স্টেডিয়ামে আপনি সবশেষ লিগের ম্যাচ খেলেছেন কবে? লিগ তো আমাদের যখন অফ হয়ে গেছে, হ্যাঁ অফের আগে 5-6 বছর, হ্যাঁ এরকম 5 বছর হয়ে গেছে। মানে অন্য দলের কাছে ন্যাশনাল স্টেডিয়াম যা আপনার কাছে তো তাহলে তাই রাকিব ভাই? কারণ আমরা তো না, আমরা প্র্যাকটিস করি যখন ম্যাচ থাকে, তখন আগে কিন্তু আমরা 5-6 দিন ওখানে ট্রেনিং করা হয় আর কি। মানে এছাড়া তো ম্যাচ আর ঘরোয়া লিগের ম্যাচ খেলা ওখানে হয় না। তাহলে মানে বাংলাদেশের ফুটবল যদি ন্যাশনাল স্টেডিয়ামও না হয়, তাহলে মানে স্টেডিয়াম কোনটা, যাযাবর? না, স্টেডিয়াম এখন ধরেন আমরা লিগ খেলি 5টা স্টেডিয়াম, আমাদের গাজীপুর, মানিকগঞ্জ, কুমিল্লা আর হলো মুন্সিগঞ্জ আর এরেনা। আসলে 5টা স্টেডিয়াম থেকে ধরেন গ্রাউন্ড গুলো আরেকটু ধরেন এরেনা তো গ্রাউন্ড অনেক ভালো, আর 4টা যেই স্টেডিয়াম আছে সেখানে ধরেন কুমিল্লার গ্রাউন্ডটা মানা যায়, ভালো ধরা যায়, কিন্তু আরো স্পেশালি গাজীপুরের গ্রাউন্ডটা একটু মানে বেশি ইমব্যালেন্স, মুন্সিগঞ্জে ইমব্যালেন্স। তো ওই জায়গায় যদি আরেকটু আমাদের গ্রাউন্ডগুলো ভালো রাখা যায়, ডেফিনেটলি আপনার খেলা ভালো হবে। আপনার মাঠের জন্যই তো খেলা ভালো হয়, যেটা রাকিব বলল। আসলে আমরা যখন বাইরে খেলতে যাই আমাদের গ্রাউন্ডের সাথে অ্যাডাপ্ট হইতেই 1-2 দিন লেগে যায়, যেটা নর্মাল। কারণ সেইটা কিন্তু আবার হামজার লাগে না, কারণ হামজা আপনার সমিত ওরা কিন্তু সেই জায়গায় সেরকম ফ্যাসিলিটিস এবং সেরকম মাটি খেলে। হামজা লিস্টার সিটিতে খেলে, সমিত কানাডায় খেলে। আসলে সেখানে তো মাঠ সেম, যেটা আমরা হংকং যায় ফেস করি, যেটা সিঙ্গাপুরে ফেস করব। তো আমাদের আসলে একটু প্রবলেম হয় প্রথম। তো এর জন্য আমাদের আপনার দেখা যায় যে একদিন বা যেটা রাকিব 1-2 দিন সময় লেগে যায়। তো এটা যদি আমরা আমাদের ঘরোয়ার মৌসুমে যদি আমরা এটাকে ঠিক করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রবলেম হবে না, তাই না? তো ওইটা আমার মনে হয়, তাও তো একটু মাঠ আছে। নারী ফুটবলে আমি যতটুকু সেটাও নেই, ওরা খেলতে হয় নিচে একটা টার্ফের মধ্যে, সেই অবস্থায় তার মাঝেও সাফল্য আসছে, এটা একটা বিস্ময়কর ঘটনা। কিন্তু স্বপ্ন আপনারা দেখেন কিনা, যখন এই তো 26 তারিখ যে ম্যাচটা হয়ে গেল, স্বাধীনতা দিবসের বিশেষ একটা ম্যাচ হলো, আমরা দেখেছি প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে মাঠে উপস্থিত ছিলেন, একদম দীর্ঘ সময় ম্যাচ দেখেছেন, পুরস্কার দিয়েছেন। বর্তমানে ক্রীড়া প্রতিমন্ত্রী আপনাদের ন্যাশনাল টিমের অধিনায়ক ছিলেন, ফুটবলের মানুষ, আপনাদের মানুষ, পুরো জিনিসটা আপনাদের কাছে। এরপরও তো একটা স্বপ্ন দেখা যায়, আমি বলবো আমরা একটা বিরতি নিই, সেটা স্বপ্নটা কিভাবে কাজে লাগাবেন, আপনার স্বপ্নটা দেখবেন কিভাবে, একটু আমরা সেটা নিয়ে কথা বলে, স্বপ্ন দেখছেন কিনা যে ফুটবলটা পরিবর্তন হবে, মাঠ নতুন হবে। আমরা জানি আপনাদের পারিশ্রমিক নিয়ে অনেক রকম জটিলতা চলছে, ছোট ক্লাবগুলো টাকা দিতে পারছে না। যদি পেশাদার ফুটবল নাই হয় তাহলে ফুটবলটা তৈরি হবে কীভাবে পেশা হিসেবে যদি না নিতে পারে? দর্শক, আমরা কথা বলছিলাম সিঙ্গাপুর মিশন নিয়ে। সেখানে আমরা জিততে চাই, কিন্তু জিততে চাওয়ার পেছনের যে পাইপলাইন আছে সেটাকে কিভাবে আরও সমৃদ্ধ করা যায়, সংকটটা কোথায়, সেটা নিয়ে একটু কথা বলব। দর্শক, আমরা কথা বলছিলাম সিঙ্গাপুর মিশন নিয়ে। ফুটবলে আমরা জিততে চাই, ভালো করতে চাই, কিন্তু ভালো করবার জন্য ফুটবলটাকে যে পেশাদারিত্বে থাকা দরকার সেটা থাকা খুব প্রয়োজন। কতটুকু আছে আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম আমাদের তপু বর্মন এবং রাকিব হোসেন আছেন। তপু ভাই, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম আর কি যাওয়ার আগে, যে মাঠ একটা সংকট, লিগের ঘরোয়া লিগগুলোর মান নিয়ে অনেক কথাবার্তা আছে, একই সঙ্গে ফুটবলারদের পাওনা নিয়ে অনেক কথা। আপনারা হয়তো একটা প্রতিষ্ঠিত ক্লাবে খেলেন, কিন্তু 1-2টা ক্লাব দিয়ে তো আর ফুটবল চলে না।
ওই জায়গাটা একটা বুঝলাম যে দেশের একটা সংকট যাচ্ছিল আমরা যাতে 2 বছর। এখন নতুন করে আপনি স্বপ্ন দেখেন কিনা যখন প্রধানমন্ত্রী ফুটবলের জন্য মাঠে যেতে পারেন, ক্রীড়া প্রতিমন্ত্রী আপনার ফুটবলের লোক হোক, যেটা আপনি আমাদের সাফের যে চ্যাম্পিয়ন সে জিতেছিলেন, তার কাছ থেকে আপনাদের প্রত্যাশাটা অনেক কিছু কিনা? না, আসলে অনেক স্বপ্ন দেখি, কারণ আমরা যারা ফুটবল খেলি এবং ফুটবলের সাথে সম্পর্ক আমাদের, আসলে ফুটবল ছাড়া তো আমরা অনেক কিছু ভাবতেই পারি না। এটা সব ইভেন্টে, এনি স্পোর্টসে। আসলে আমি ধন্যবাদ জানতে চাই আমাদের ক্রীড়ামন্ত্রী আমিনুল ভাইয়াকে, কারণ তার মাধ্যমে কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার 26শে মার্চ আসলে আমাদের এক সিনিয়র প্লেয়াররা যারা খেলে রেড অ্যান্ড গ্রিন, যেটা আমরা সবুজ লাল বলি, সে কিন্তু পুরোটা ম্যাচেই আপনার স্টেডিয়ামে বসেছিল আমাদের প্রাইম মিনিস্টার ডাগ আউটে। তো আসলে এটা কিন্তু আমাদের ফুটবলারদের জন্য বিশাল ব্যাপার, এবং আমার মনে হয় যে নতুন করে আবার স্বপ্ন দেখা উচিত। কারণ আমরা যে খারাপ সময় 2 বছর পার করছি, আসলে এই সময়টা আমরা চাই না অ্যাজ এ ফুটবলাররা, এনি স্পোর্টসের পারসন। আসলে নট অনলি ফুটবল, অনেক স্পোর্টসেই কিন্তু প্রবলেমটা তৈরি হচ্ছে এবং হয়েছে। আসলে ফাইন্যান্সিয়াল প্রবলেম আসলে আমার কাছে মনে হয় যে মেন থিং, তার সাথে সামগ্রিক যে প্রবলেম, ফ্যাসিলিটিস, এবং আসলে যেটা আপনি বললেন যে 3-4টা ক্লাব ছাড়া অনেক ক্লাব অ্যাফোর্ডই করতে পারে না প্লেয়ার। ইভেন মোহামেডান ক্লাবের অনুশীলন বন্ধ হয়ে গেছিল অর্থের জন্য। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে আমার কাছে মনে হয় যে আমাদের সলভ আউট করা উচিত এবং ভালোভাবে করা উচিত, যেটা থেকে আমরা আয় করি, যেটা থেকে আমাদের ফ্যামিলি চলে। এটা কিন্তু চারটিখানি ব্যাপার না, একটা প্লেয়ারের সাথে তার সাথে দেখা যায় 10 জন ফ্যামিলি সদস্য থাকে, তো এরকম 1000-2000 প্লেয়ার আছে। তো আমার মনে হয় যে আমরা সবাই স্বপ্ন দেখি আবার পুনরায় নতুনভাবে একটা, যেহেতু ফুটবলের একটা এখন জাগরণ চলছে, যেটা আমরা অলরেডি ন্যাশনাল টিমের হয়ে খেলেছি এবং দেখেছি আসলে ফুটবল মানুষ কতটা পছন্দ করে। তো এটা আমাদের কাজে লাগাইতে হবে, ডে বাই ডে আমরা আরো ভালো কিছু চাই, এবং স্পেশালি যেটা বললেন যে আমরা একটা ভালো স্টেডিয়াম চাই যেখানে আমরা আরো ভালোভাবে খেলতে পারবো। রাকিব ভাই, মানে আপনারাও তো দীর্ঘদিন ধরে খেলছেন, মানে যেটা করা হয় কি, কথা বললে পরামর্শ হলে কি সমস্যা, কি পয়েন্ট কি আছে, মানে আমিনুল ভাই এমন মানুষ, তিনি আসলে কাজ করতে চান এবং গত 1 মাসে তিনি দেখিয়েছেন। এবং আজকে ঘোষণা এসছে সোমবার পুরস্কার, মানে ক্রীড়া ভাতার অধীনে নিয়ে আসা হবে, ফুটবলাররা এর সঙ্গে থাকবেন, বেশ হ্যান্ডসাম একটা মানি দেওয়া হবে প্রতি মাসে। শুধু ফুটবল না, সেটা কাবাডি, কারাতে, সুইমিং, প্রায় 500 জনের মতো অ্যাথলেট থাকবেন। অনেক বড় ঘটনা, কিন্তু এমন কিছু তারপর আপনাদের একটু এগিয়ে যাওয়া উচিত কিনা, মানে সুযোগ পাওয়া উচিত কিনা, যে আলোচনা করে বলতে পারবেন যে ক্রীড়া মন্ত্রণালয়কে কি করা উচিত ফুটবলের জন্য, কি করলে বেটার হয়, কোথায় সমস্যা আছে? আসলে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমাদের কিন্তু সে জাতীয় দলের একজন গোলকিপার ছিল, এবং তার নেতৃত্বে কিন্তু আমরা সাব জিততে পারছি, একমাত্র সাব কিন্তু তার নেতৃত্বে আমরা জিততে পারছি। তো সে এখন প্রতিমন্ত্রী হিসেবে আছে, তো তাকে ধন্যবাদ যে সে এখন মাঠে আসার চেষ্টা করে এবং প্লেয়ারদের কি সমস্যা আছে ওগুলো জানার চেষ্টা করে সে। তো এরপর আবার আমাদেরকে একটা ভাতা, অথবা মানে 500 প্লেয়ারদেরকে ভাতা দিচ্ছে, এটা কিন্তু অনেক একটা বড় বিষয়। তো এরপরও যে সমস্যাগুলো আছে সেটা কিন্তু সেও বুঝে, কারণ সে কিন্তু একজন ফুটবলার ছিল। একটা ফুটবলারের কি দরকার এবং ভালো করার জন্য একটা টিমের কি দরকার সেটা কিন্তু সে বুঝে। তো আমাদেরও যেগুলো দরকার, মাঠ দরকার, আবার আমাদের এখন ক্লাব, আমাদের ঘরোয়া লিগটা যদি একটু ভালো করা যায়, তারপর এখানে মাঠগুলো, ঘরোয়া লিগের মাঠগুলো কিন্তু ওইরকম আমাদের মানে ইন্টারন্যাশনাল লেভেলের না। তো এটা যদি একটু ভালো করা যায় তাহলে কিন্তু ফুটবলের অনেক উন্নয়ন হবে আর কি, আমি মনে করি। আমার মানে আমিনুল ভাইরা যে সময় খেলতেন তার থেকে মাঠের অবস্থা এখন খারাপ হয়েছে। মানে তবু ভাই, আপনার মানে বলি কি, আপনারা অ্যাম্বাসেডর অন্যভাবে, যে দীর্ঘদিন জাতীয় দলে খেলেছেন, আপনারা জানেন কি করতে হবে, ইন্টারন্যাশনাল জিনিসগুলো জানেন, খুব সহজ, হামজাও আছে, প্রয়োজনে হামজাও থাকতে পারে, সব মিলেই যে ফুটবল ব্রেনটাকে কাজে লাগানো, ওই সুযোগটা চান কিনা? মানে আপনারা একদিন ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বসেন, যদি সে খুব ভালো হয় প্রধানমন্ত্রী থাকতে পারেন, সব মিলে আপনারা জানান যে এই কাজগুলো আপনাদের দরকার। না, অবভিয়াসলি ভাই একটা ভালো কথা বলছেন, কারণ আমাদের এখানে দেখেন জামাল অনেক দিন ধরে খেলছে, হামজা এসেছেন, সমিত এসেছেন, তার সাথে জায়ান, ফাহমিদুল, আমাদের কিন্তু আমরা যারা লোকাল প্লেয়াররা আছি ডেফিনেটলি এরকম একটা প্ল্যাটফর্ম চাই, এবং আমরা আসলে আমাদের কি প্রবলেম বা আমাদের কি দরকার, এবং আমরা ইন ফিউচারে আমাদেরকে কতটুক এফোর্ট আমরা কিভাবে দিব, এবং আমাদের কিভাবে ফ্যাসিলিটিস দিলে আমরা আরো আগায় যাব, ডেফিনেটলি এটা একটা ডিসকাশনের ব্যাপার। এবং
আমরা চাই যদি এরকম কোনো সুযোগ হয়, আমরা সবাই টু বি অনেস্ট রাজি আছি, এবং আমরা ইভেন প্রাইম মিনিস্টার যদি সময় হয়, আমাদের ক্রীড়ামন্ত্রী আমিনুল ভাই যদি সময় হয়, ডেফিনেটলি যদি আমাদের ডাকে আমরা অবশ্যই যাব, এবং এটা আমরা চাই। কারণ আসলে ডিসকাস করাটা খুবই জরুরি। যেটা আপনি বললেন যে আসলে ডিসকাস করলে সবার লক্ষ্যটা তো এক, মানে ফুটবল ডেভেলপ করুক, ফুটবল জি, উন্নয়ন করুক, হ্যাঁ সেটাই। আসলে আপনি যত ডিসকাস করবেন তত ইমপ্রুভ হবে, আপনার আপনার সলিউশন বের হবে। আপনি যদি ডিসকাসই না করেন, আসলে সেখানে কিন্তু আসলে কি প্রয়োজন সেটা কিন্তু হয়তোবা তারা জানবে না, এবং আমরাও বলতে পারবো না। তো ডেফিনেটলি যদি আমাদের এরকম সুযোগ হয়, অবশ্যই আমরা যাব। আপনাদের তো ক্রিকেটের মতো ওই সংগঠন বোধহয় নাই, যে কোয়াবের মতো, লাইক আছে তো, ফুটবল ওয়েলফেয়ার, খেলার কল্যাণ সুবিধা আছে। আছে আমাদের ফুটবল কল্যাণ সমিতি আছে। খেলার কল্যাণ সমিতি আছে। না মানে আমরা এইভাবে বোধহয় শুনি না খুব বেশি একটা। না, ওরকম রাকিব ভাই, বাংলাদেশ- আপনার বন্ধু সার্কেল যারা আছেন, আমি অনেকেই জানি যে ভালো ক্লাব খেলেন, প্রিমিয়ার খেলেন, কিন্তু বেতন টাকা পয়সা কিছুই পাননি, মৌসুম মাঝপথে এসেও পাননি, পরেও পাননি। আসলে এরকম আছে তো, কয়েকটা ক্লাবই আছে, কারণ আপনি 2-1টা ক্লাব ছাড়া কিন্তু 10টা ক্লাব এখন প্রিমিয়ার লিগে, তো 7-8টা ক্লাবই এখন ক্লাব চালাতেও পারে না, এরকম একটা অবস্থা কিন্তু এখন বাংলাদেশের সমস্যা। 7-8টা ক্লাব, হ্যাঁ, আমি মনে করি 7-8টা ক্লাব আছে, কারণ 2-1টা ক্লাব ছাড়া ওরকম মানে প্রিমিয়ারে খেলে কয়টা ক্লাব? 10টা 10টা টিম। 10টার মধ্যে 7-8টা বা 7টাও যদি ধরি, হ্যাঁ মানে মানে এটাতে অনেক বড় ঘটনা। হ্যাঁ, আসলে একটা প্লেয়ারের কিন্তু পারিশ্রমিক থেকে কিন্তু সংসার চলে। তো যখন গিয়ার কেনা, প্র্যাকটিস হ্যাঁ, করা, সবকিছুই ঢাকায় তো। থাকা, সবকিছুই কিন্তু, তারপর তার ফুটবলের ইনস্ট্রুমেন্ট গুলো কিন্তু এই টাকা থেকে কিনতে হয়। তো যখন এগুলা সে ভালোভাবে বহন করতে না পারে, তখন কিন্তু তো অনেকটা সময় তার ফুটবল খেলতে মন চায় না, অনেক সময় এরকমও হয়। কিন্তু অনেক প্লেয়ার কিন্তু এখন যে অবস্থা ফুটবলের, অনেক কিন্তু ফুটবল খেলা ছেড়ে দিয়ে অন্য কিছু করার চেষ্টা করতেছে কিন্তু অনেকে। তো আমি মনে করি এখন যে আমাদের মন্ত্রী মহোদয় আছে, তো উনি এগুলোর দিকে একটু নজর দিবে, কারণ আমাদের ক্লাবগুলো কিন্তু এখন ফাইন্যান্সিয়াল প্রবলেম মানে সবাই ফেস করতেছে। লাস্ট 2টা বছর কিন্তু আমাদের প্লেয়াররা কিন্তু অনেক এই বিষয়ে অনেক মানে প্রবলেম ফেস করতেছে। তো ভাই মানে নাম যদিও নাও বলে, এরকম অভিজ্ঞতা নিশ্চয়ই আপনার হয়েছে, কোনো বন্ধু বা আপনার যে সতীর্থ মানে টাকা পয়সা পায়নি পুরো একটা সিজনে, এরকম এই রানিং সিজনের কথা যদি বলি? না, রানিং সিজনে এরকম কোনো নেই, নিউজ নাই। মানে এই 2 বছরে যে সংকটটা কিছুটা কাটিয়ে উঠতে না, পেরেছে? একেবারে যে ওরকম না, কিছু হইলেও আপনার ধরেন পেয়েছে, একেবারে যে পাই না ওরকম কোনো নেই, নিউজ নেই। না মানে সেই সমস্যাটা মানে যেহেতু ক্লাবগুলো একটা সংকটের ভিতরে দিয়ে গেছে, ওদের তো আর্থিক ব্যাপার আছে, সেই জায়গা থেকে কিছুটা হলেও হেল্প হবে। যারা আর কি ভাতার মধ্যে আসবেন, তো সব তো সেটা খুবই সংখ্যায় খুব কম, নিশ্চয়ই সেটাও অনেক বড় বিষয় হবে। কিন্তু মানে ইভেন আমি যেটা বলছিলাম, মহামেডানের সংকটটা কেটেছে নতুন কমিটি আসার পর। আমি জানি যে তারা যতটুকু জানি টাকা অনেকের পরিশোধ করা হয়েছে, সেটা তো আছেই। কিন্তু এই যে আপনারা খুব লাকি যে আপনাদের একটা মাঠ আছে, অন্তত প্র্যাকটিস করতে পারেন। বাকি আবাহনী, মোহামেডান বলি, তাদের তো মানে ওইভাবে হয় না। যদি আবাহনীর মাঠ আছে, মোহামেডানের ছোট্ট একটা জায়গায় প্র্যাকটিসটা করা হয়, কিন্তু বাইরের ক্লাব ফুটবল দিয়েই তো আসলে জাতীয় দল হয়। জি। মানে ন্যাশনাল টিমে আমি চাচ্ছি যে সিঙ্গাপুরের বিপক্ষে জিতবো, মানে খুব ভালো রান্না করার একটা খুব ভালো রান্না হবে, কিন্তু আমি তো বাজারটা ঠিকভাবে করিনি। তো ভালো রান্না করার তো কোনো অপশন এখানে নাই আপনার। না, আসলে যেটা প্রিপারেশন, আসলে প্রিপারেশন যখন আমরা শুধু ন্যাশনাল টিমে জয়েন করি, তখন ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট থাকে আমাদের। মানে সবাই সিরিয়াস, একটা মস্ত বড় স্কেজুয়াল থাকে, সেই স্কেজুয়াল আমরা সবাই মেনটেন করি, সবাই একসাথে ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট, মানে ইন টোটাল একটা খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট থাকে, এবং সব ফ্যাসিলিটিস ন্যাশনাল টিমে আর কতদিন থাকেন আপনারা? হায়ার লেভেলের একটা ফ্যাসিলিটিস থাকে। তো আসলে তার আগে যেটা বলেন, আসলে 2-3টা ক্লাব ছাড়া যেহেতু আমাদের ক্লাবের মাঠ, তার সাথে আমরা একদম ফার্স্ট ক্লাস একটা জিম এখন আমরা ইউজ করি, যেটা গোল জিম, যেটা বসুন্ধরা নতুন বানিয়েছেন। তো আসলে এরকম মানে স্ট্রাকচার, এরকম ফ্যাসিলিটিস কিন্তু আমাদের দেশে মানে রেয়ার, 2-1টা টিম ছাড়া কিন্তু নাই। হ্যাঁ, তো এখন আপনার ধরেন যে এগুলি আমাদেরকে আগে রেডি করতে হবে, আমি যেটা মনে করি। কারণ প্রজন্ম পর প্রজন্ম কিন্তু আপনার ফুটবলকে রিপ্রেজেন্ট করবে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। তো আমাদের কিন্তু ওইভাবে আগাইতে হবে। যদি আমরা সেভাবে আগাই, ডেফিনেটলি আমরা যেটা আপনি বললেন যে নট অনলি সিঙ্গাপুর, আমরা সিঙ্গাপুরের থেকে ভালো টিমকে হারাবো, এবং সেই কনফিডেন্ট নিয়ে আমরা মাঠে নামবো। আসলে আমরা যদি সেভাবে পরিকল্পনা নিয়ে আগাই, ডেফিনেটলি একটা সময় যেটা আমাদের সর্বোচ্চ যেটা ইচ্ছা, ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপের মূল পর্বে খেলা, ওয়ার্ল্ড কাপে খেলা, অবশ্যই আমরা খেলতে পারবো। কিন্তু আমাদেরকে সেই প্ল্যান করে এবং সেই স্ট্রাকচার রেডি করে আমাদেরকে
সেখানে অ্যাটেন্ড করতে হবে। আমি মনে করি যদি সেভাবে আগাই, সেভাবে যদি ইচ্ছা থাকে আমাদের, তাহলে আমরা পারবো। মানে ইচ্ছাটা থাকা খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। সেই ইচ্ছাটা একেবারে মানে সেই ইচ্ছার জায়গাটা যদি বলেন, আমাদের তো আসলে খুব কমন একটা প্রশ্ন, আমরা সবসময় বলি যে নাম্বার 9-এর জায়গাটা হয় না, সেটার জন্য কি শুধুমাত্র এই স্ট্রাকচার দায়ী? আসলে এটা স্ট্রাকচার না, কারণ আমাদের ঘরের লোকগুলো কিন্তু সবসময় ফরওয়ার্ড লাইনে কিন্তু ফরেনার খেলে থাকে। ফরেনার আপনার স্ট্রাইকারও খেলতেছে, লেফট উইং খেলতেছে ফরেনার, কিন্তু পজিশন খালি থাকে কিন্তু একটা। তো ফরওয়ার্ডরা কিন্তু শুধু একটা পজিশনই খেলতে পারে। তো এটা আসলে সমস্যা, এবং স্ট্রাকচার অনেক সমস্যা, কারণ একটা মাত্র ক্লাব যদি ভালো মানে একটা থাকে, তারপর অন্যান্য ক্লাবগুলো যদি ওরকম না হয় তাহলে তো হয় না। কারণ 10টা ক্লাব নিয়ে কিন্তু একটা লিগ হয়, লিগ হচ্ছে আমাদের ঘরোয়া লিগটা। কারণ এখন বসুন্ধরার মাঠ আছে, বসুন্ধরার জিম আছে, অন্যান্য টিমগুলো যদি এরকমভাবে, হ্যাঁ বসুন্ধরার মতো না হোক, তার থেকে কম মানে ছোটোখাটো একটা জিম থাকতো অথবা মাঠ থাকতো সবার, তাহলে কিন্তু ফুটবলটা স্ট্রাকচারটা কিন্তু আস্তে আস্তে তৈরি হতো। তো এগুলো কিন্তু অন্যান্য ক্লাবে কিন্তু ওরকমভাবে মাঠ নাই, তারপর এরকম জিম বলেন এগুলো নাই কিন্তু। তো এগুলো যদি থাকতো তাহলে কিন্তু প্লেয়াররা এই ফেসিলিটিটা এখান থেকেই পেতো, যেটা আমরা ন্যাশনাল লিগে পাইতেছি। কিন্তু ওরা যদি ওরা ক্লাব লেভেল থেকে আমরা যদি পেতাম, তাহলে কিন্তু আরও আমাদের ফুটবলে কিন্তু ভালো হতো। একই সাথে বলি যে এজ লেভেল ফুটবলটাও খুবই মানে, আপনি নিজেও তো আন্ডার 12, 13, 15 বা 17, 19, 23, 20 খেলেছেন আপনি, 17-এ ন্যাশনাল টিমে কল পেয়েছিলেন। এজ বিকেএসপি থেকে আসা, মানে পুরো স্ট্রাকচার মেনে আসা, সেই জায়গাতেও তো আমরা আসলে দেখতে পাচ্ছি ফুটবলাররাই একটু দেরিতেই স্টার্ট করেন এখন ক্যারিয়ারটা। না আসলে এটা আমার কাছে মনে হয় যে ফ্যামিলিগতভাবে একটা ব্যাপার থাকে। আসলে আমার কিডস এখন খেলতে চায় ফুটবল, আসলে আমি খেলতে দিব না, আরো বড় হইলে দিব। তো এই ব্যাপারগুলো এখন যদি আমরা ম্যানেজ করতে পারি। আর আমাদের কিন্তু ধরেন বিকেএসপি, এটা কিন্তু আপনার যেটা সাভারের অবস্থান, এটা তো আমরা সবাই জানি। সেখানে কিন্তু আপনার ট্যালেন্ট যদি আপনি হন, ডেফিনেটলি আপনি সেখানে চান্স পাবেন। কারণ সেইখানে সব ইভেন্টের আপনার ফ্যাসিলিটিস আছে। তো ডেফিনেটলি আপনি যদি ইচ্ছা থাকে, এবং তার সাথে এখন আপনার বিশ্বাস করবেন না, আপনার ডিস্ট্রিক্টে কিন্তু অনেক কোচ, এবং আমাদের ফুটবল ফেডারেশন একটা জিনিস খুব ভালো করছে, সেটা হলো লাইসেন্স। আপনার সি থেকে স্টার্ট করে এই লাইসেন্স কিন্তু এখন আমাদের দেশেই হয়, বাংলাদেশেই হয়। তো এই জিনিসগুলো খুবই ভালো করছে, এবং দেখা যায় যে আপনার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এখন 10 জন 12 জন 50 জনের কোচ আছে। দেখা যায় যে 50 জন যদি 20টা একাডেমি স্টার্ট করে, তাহলে 20টা একাডেমিতে যদি আপনার 40 জন করে প্লেয়ার হয়, কতজন প্লেয়ার হলো ইয়াং। আমরা যদি সেভাবেও আগাই, আমাদের কিন্তু ফুটবলারের অভাব হবে না। অবশ্যই আমরা সেটাই চাই। একদম শেষ পর্যায়ে এসেছি, প্রেডিকশন জানতে চাই রাকিব ভাই, সিঙ্গাপুর ম্যাচে আপনার প্রেডিকশন কি? বাংলাদেশ 1-0 গোল জিতবে। 1-0। রাকিব গোলটা দিছিল ওই দিন, ওই এই গোল কে দিচ্ছে? হামজা ভাই, হামজা চৌধুরী। ঠিক আছে, মানে সেদিন আপনাকে পাস দিয়েছিল, আপনি গোল দিয়েছিলেন। হ্যাঁ এবার গোল করবে। এবার গোল করবে। হ্যাঁ। টপু বর্মন সবসময় খুব কঠোর, বাস্তব অবস্থায় কথা বলেন, দেখি বাস্তব অবস্থায় আপনি কি বলেন প্রেডিকশন? আসলে মানে খুব টাইট ম্যাচ। আমি প্রথম বলবো যে দুইটা জিনিস, এক পয়েন্ট যেন আমরা না হারিয়ে আছি পুরাটা, আর যেটা বললো 1-0 গোলে জিতবে। আর যদি জিজ্ঞেস করেন কে গোল দিবে, আমার মনে হয় সমিত গোল করবে। সমিত সম, আমার মনে হচ্ছে হামজা সমিত দুইজনেই গোল করবে। 2-0 যেহেতু ভালো থাকেন আপনারা, আবারও নিশ্চয়ই দেখা হবে। সামনে বিশ্বকাপ আছে, ফুটবলের অনেক বড় মৌসুম, সবকিছু নিয়ে আপনাদের শুভকামনা, বাংলাদেশের ঘরোয়া ফুটবলের জন্য শুভকামনা। দর্শক, ফুটবল এগিয়ে যাক, বাংলাদেশের ফুটবল নিয়ে আমাদের যে সরকার মন্ত্রী সবাই মিলে যে আগ্রহ, সেই ইতিবাচক যে ব্র্যান্ডিং হয়েছে ফুটবল, সেটা দিয়ে বাংলাদেশের আসল জায়গায় ফুটবলটা এগিয়ে যাক, আমরা সেটাই চাই। ভালো থাকবেন। 31 তারিখ বাংলাদেশ দলের জন্য শুভকামনা।